সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে রয়েছে ইশরাত জাহান। রাতে গঠন হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে দুপুরে দেশে ফিরেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু, আইনশৃঙ্খলা বাহিনীকে ঠিক করাই প্রথম ও প্রধান কাজ। বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি বলেন, তার ওপর আস্থা রাখতে হবে, শুনতে হবে কথা, নতুবা তিনি এ দায়িত্ব নিতে চান না। প্রায় 10 মিনিটের বক্তব্যে অনেক আশার কথা, স্বপ্নের কথা বলেন ডক্টর ইউনূস। আবেগ আপ্লুত হন রংপুরের শিক্ষার্থী আবু সাইদের কথা স্মরণ করে। বাংলাদেশে এসেই সমন্বয়কদের বুকে জড়িয়ে নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে শুভেচ্ছা জানান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গণমাধ্যমে ব্রিফ করতে এলে আবারও ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান সমন্বয়করা। ডক্টর ইউনূস কুশল বিনিময় করেন সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে। বলেন যে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হলো, সেটি রক্ষা করতে হবে সবাইকে। এ সময় শহীদ শিক্ষার্থী আবু সাইদের কথা স্মরণ করে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। ডক্টর ইউনূস বলেন, তরুণ সমাজকে বোঝাতে হবে নিজের মনের মতো দেশ করতে হবে, তাদের দেখে সারা দুনিয়া শিখবে। এ সময় তিনি উপদেশ দেন, পুরনো চিন্তা দিয়ে মুক্তি হবে না, কাজে লাগাতে হবে সৃজনশীলতা। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন, এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। বলেন, প্রত্যেকটি কাঠামো শিক্ষার্থীদের মাধ্যমেই সংস্কার করতে হবে, সরকারকে দেখে যেন সবার মন উৎফুল্ল হয়। এছাড়া আস্থাভাজন হতে হবে নতুন সরকারকে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, যে 2 টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। ডক্টর ইউনূস বলেন, পুরো বাংলাদেশ একটি পরিবার, কিন্তু এখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এগুলো ষড়যন্ত্রের অংশ। প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে বিশৃঙ্খলা যেন না ঘটে। জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করাই এখন প্রধান কাজ। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। নতুন করে শুরু হওয়া বাংলাদেশের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা নষ্ট করে দিয়েছি। এখন আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, কখন নাগাদ বাসভবন থেকে বের হয়ে বঙ্গভবন যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন।
এরশাদ এই নিজের বাসভবনে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের 7টার সময় বের হওয়ার কথা রয়েছে এবং 7টার সময় বেরিয়ে এখান থেকে তার বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তিনি শপথ গ্রহণের যে অনুষ্ঠানটা রয়েছে সেখানে যোগ দিয়ে শপথ গ্রহণের যে বিভিন্ন আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো সেরে নেন। আর এখানকার পরিস্থিতি যদি দেখাই, এখানে এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগমনের পর আসলে যেরকম উৎসুক জনতার ভিড় সেটি আসলে এখনও আছে এবং এর আগেও আমরা দেখেছি যে যারা নিরাপত্তা সংশ্লিষ্ট যারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু বলেছিলেন যে এই বাসভবনের সামনে ভিড় না করতে, তবে তারা কিন্তু সেটি শোনেননি। তারা এই নিরাপত্তা বাহিনীর তাদের অবস্থান কিন্তু রয়েছে এবং এই অবস্থান কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকেই তাদের যে নিরাপত্তা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি আরও জোরদার হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসেন তখনই কিন্তু আসলে তার আগ থেকে আমরা দেখি যে আসলে প্রচুর পরিমাণে মানুষ ছিল। এখন সেই মানুষের ঢল কিছুটা কমে এসেছে, তবে তারপরও এই যে এই গলিটিতে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে আগ্রহী মানুষের অভাব নেই। আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, ডক্টর আসিফ নজরুল কিন্তু এসেছিলেন এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে তার সাথে দেখা করতে, এবং আসিফ নজরুল পরবর্তীতে আমরা দেখতে পাই তিনি কিছুক্ষণ আগেই এখান থেকে বেরিয়ে গেলেন এবং সেখানে অবশ্য তারা কিছু আলোচনা করেছেন, হয়তো যদিও তিনি মিডিয়ার সাথে এ বিষয়ে কোনো কথা বলেননি। পরবর্তীতে হয়তো সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই যারা রয়েছেন অন্তর্বর্তীকালীন তখন হয়তো পরবর্তীতে মিডিয়ার সামনে তারা কথা বলবেন। তবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে নিজ বাসভবনে প্রবেশের পরই আমরা দেখেছি যে এখানে নিরাপত্তাও যেরকম জোরদার করা হয়েছে ঠিক তেমনি বেড়েছে উৎসাহী মানুষের সমাগমও। অনেকেই কিন্তু তিনি আসার পর থেকেই হর্ষধ্বনি দিতে থাকেন এবং তারা আসলে তাদের উল্লাস প্রকাশ করতে থাকেন। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি যে এই বাড়ির বিপরীত পাশে যে ফুটপাত, যেখানে আসলে ঠিক যার পিছনে হচ্ছে অস্ট্রেলিয়ান এম্বাসি, সেই জায়গাটিতে তারা আমরা মিডিয়া কর্মীরা সহ সাধারণ মানুষও, বেশ কিছু সাধারণ মানুষও সেখানে অবস্থান নিয়েছেন। এবং এখন যারা অবস্থান নিয়েছেন তাদের মধ্যেও কিন্তু অনেকে আছেন যারা হয়তো সামনাসামনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে চান এবং সেরকম উৎসাহ উদ্দীপনা আমরা মানুষের মধ্যে দেখতে পেয়েছি। কারণ যখন ডক্টর ইউনূস আসলে আসেন এখানে আসার পরও কিন্তু অনেকে নিরাপত্তা বাহিনীদেরকে উপেক্ষা করে তার কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তখন তারা তাদের এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি আসলে সেই ভিড়টি রয়ে গেছে এবং তাদের অবস্থান কিন্তু এখনও এখানে বেশ ভালো মতোই আছে। হয়তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে বেরোবেন তখনও হয়তো তারা সেই সময় এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাকে দেখার জন্য হয়তো তারা এই দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন। ধন্যবাদ আপনাকে। এবার বঙ্গভবনের সামনে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। তার কাছে জানতে চাই, ভাস্কর, শপথ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি আবারও আমরা জানতে চাই, সেখানকার অবস্থা আপনি কেমন দেখছেন? ঈশ্বর, শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু যা যা গ্রহণ করা দরকার তার সব কিছু কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং ইতিমধ্যেই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, সেই শপথকে কেন্দ্র করে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই সকল অতিথিরা কিন্তু ইতিমধ্যেই বঙ্গভবনে প্রবেশ করা শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি তারা একে একে গাড়িতে করে আসছেন, অনেকে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য অপেক্ষা করছেন এবং সব শেষ করে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার পর বঙ্গভবনে কিন্তু প্রবেশ করবেন। যদিও ঘড়ির কাঁটার হিসেবে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় 2.5 ঘন্টা বাকি রয়েছে। সেই 2.5 ঘন্টা পর কিন্তু মূল যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি রয়েছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে। এখন যদি শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা বলি, এর সাথে মোট 2টি ভাগে ভাগ হয়ে কিন্তু আজকের যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে। প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন এবং তার শপথ পাঠ করানোর পরবর্তীতে কিন্তু তার দলে যে 14 জন উপদেষ্টা থাকবেন তাদেরকে কিন্তু সম্মিলিতভাবে শপথ পাঠ করানো হবে। মূলত এই 2 পর্বের শপথ পাঠ শেষ হওয়ার পরবর্তীতেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে শপথ গ্রহণ প্রক্রিয়া সেই শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে আপ্যায়নের মাধ্যমে কিন্তু আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান বঙ্গভবনে শেষ হবে। খুবই স্বল্প সময়ের অনুষ্ঠান, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সারা দেশবাসী আজকের এই অনুষ্ঠানের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যে আজকের এই অনুষ্ঠানে কে বা কারা অংশগ্রহণ করেন। কারণ আপনি জানেন ইশরাত, আমরা সকাল থেকে জানিয়ে আসছি মোট 450 জনকে অতিথি হিসেবে কিন্তু গণভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হচ্ছে
পুরো দেশবাসী কিন্তু এই বিষয়ে এখন জেনে গিয়েছে। তবে চমকের যে বিষয়টি রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পাশাপাশি উপদেষ্টা হিসেবে কে কে থাকছেন। গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে কিন্তু সেই নাম জানার চেষ্টা করছে। অনেক কিছু নামের বিষয়ে আমরা কিছুটা নিশ্চিত হতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ এই পুরো টিমের বিষয়, পুরো দলের বিষয়ে কিন্তু বেশ একটা কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। আমরা আশা করছি হয়তো বা সন্ধ্যা 7:30টার পর যে সকল উপদেষ্টারা তাদের কালো গাড়িতে করে বঙ্গভবনে প্রবেশ করবে, আমরা সেই নাম যত দ্রুত সম্ভব দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ইশরাত। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তার থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমার সহকর্মী আহমেদ তৌকির। সরাসরি যেতে চাই তার কাছে। তৌকির, অতিথি ভবন যমুনায় কি ধরনের প্রস্তুতি আপনি দেখছেন, এবং আজই কি ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উঠবেন কিনা, কি জানতে পেরেছেন আপনি? ইসরাত, শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু আসলে আজকে শপথ গ্রহণের পরে কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই বাসভবনে আসবেন, এবং আমরা যতদূর জানতে পেরেছি বাসভবনের পাশাপাশি আসলে এটাই কিন্তু তার আসলে কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে, যেটা আসলে এর আগেও কিন্তু আপনাকে বলছিলাম যে এখানে আসলে অফিস প্লাস বাসা দুটোই কিন্তু তার একসাথে উনি এখানে আর কি কাজ পরিচালনা করবেন। যতটুকু যেটা বলা যায় যে আসলে প্রায় 16 বছর পর কিন্তু আসলে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কিন্তু আসলে তার ছন্দে ফিরে যেতে চাইছে, কারণ 2008 সালের পরে কিন্তু আসলে এখানে কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু থাকেননি। আর 1996 সালে হচ্ছে প্রধান বিচারপতি হাবিবুর রহমান এখানে ছিলেন। তারপর 2001 সালে কিন্তু হচ্ছে লতিফুর রহমান ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এখানে। আর সবশেষ 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমদও কিন্তু আসলে এখানে ছিলেন। তারপর একটা দীর্ঘ বিরতি, সেই বিরতির পর অবশেষে 16 বছর পর কিন্তু আজকে আসলে এখানে কোনো তত্ত্বাবধায়ক বলি বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আসলে এখানে আসবেন। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি শপথ গ্রহণের পরে আসলে উনি এখানে আসবেন। এখন পর্যন্ত উনি গুলশান বাসাতে আছে, সেখান থেকে হয়তো 7টার দিকে উনি আসলে বঙ্গভবনের দিকে যাবেন। সেইখান থেকে শপথ গ্রহণের যাবতীয় কাজ শেষে হয়তো আসলে রাতে এখানে আসবেন। সেটা ঠিক কতক্ষণ বা মানে পরে বা রাত ঠিক কয়টা নাগাদ সেটা কিন্তু আসলে নিশ্চিত করে বলা যায় না। আর এখানে সকাল থেকে কিন্তু আসলে নিরাপত্তা বলি বা হচ্ছে পরিচ্ছন্নতার তো কি প্রস্তুতি দেখতেই পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য 15টি গাড়ি বঙ্গভবনে নেওয়া হয়েছে। দুপুরে সচিবালয় থেকে বঙ্গভবনে নেওয়া হয় টয়োটা ক্যাম্রি গাড়িগুলো। সেখান থেকে উপদেষ্টাদের বাসায় পাঠানো হবে সেই গাড়িতেই নতুন উপদেষ্টারা বঙ্গভবন যাবেন। রাত 8:30 নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 15 সদস্যকে শপথ পাঠ করাবেন। শপথের পরেই তাদের মাঝে দফতর বন্টন করা হবে। আগামীকাল থেকে কাজ শুরু করবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে সচল করতে হবে দেশের অর্থনীতি। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে আশাবাদী বিএনপি। দুপুরে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান মির্জা ফখরুল। আশ্বাস দেন আহতদের সব ধরনের সহায়তা করবে বিএনপি। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর নেন বিএনপি নেতারা। প্রথমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আহতদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকে জানেন তাদের সবশেষ শারীরিক অবস্থা। আশ্বাস দেন আন্দোলনে আহতদের পাশে থাকবে বিএনপি। মির্জা ফখরুল কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে। প্রত্যাশার কথাও জানান তিনি। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধানকে। গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন।
শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আইজিপির নির্দেশনা মেনে স্ব ইউনিটে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সদস্যরা হাজির হচ্ছেন, তবে থানা ও পুলিশের বিভিন্ন বিভাগের কার্যক্রম এখনও শুরু হয়নি। পুলিশ সদস্যরা বলছেন, আইজিপির নির্দেশনা মেনে তারা কর্মক্ষেত্রে ফিরছেন, তবে আতঙ্কে থাকায় ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকেই কর্মস্থলে প্রবেশ করছেন তারা। বুধবার সন্ধ্যার মধ্যে পুলিশের সকল সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। নির্দেশনা মেনে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সদস্যরা স্ব ইউনিটে হাজিরা দিতে শুরু করেছেন। রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে দেখা যায় ইউনিফর্ম ছাড়াই সাধারণ পোশাকে কর্মস্থলে প্রবেশ করছেন তারা, তবে এখনও কর্মবিরতিতে পুলিশের অধিকাংশ সদস্য। পুলিশের মাঠ পর্যায়ে কাজ করতেও কিভাবে সুবিধা কোথায় অসুবিধা, আমাদের মাঠ পর্যায়ে কোনো অফিসার নিয়ে কেউ সরকার পক্ষ বলেন, আমাদের সিনিয়র অফিসার বলেন, আমাদেরকে কোনোদিন বসতে যে তোমাদের অসুবিধা কোথায়। আমাদের কষ্টগুলো মানুষ জানে, কারণ আমরা মানুষের জন্য এত করছি। পুলিশ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত করা হলেই কাজে যোগ দেবেন। পুলিশ যথেষ্ট নিরাপত্তাহীনতা বোধ করতেছে এবং তারা যদি মনে করে তারা কর্মে গেলে তারা আর ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে তারা এখন এই মুহূর্তে যেতে রাজি। এদিকে ডিএমপি হেডকোয়ার্টার ঢাকার ডিবি কার্যালয়েও আসতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। কারো নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ নিতে ডিবি গেটেই অভিযোগ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমার ডিবি সিটি ছাড়া আদারওয়াইজ কোনো ভিজিটর এলাও না। যদি কারো কোনো মিসিং বা কোনো থাকে আমরা রেজিস্টারের ব্যবস্থা করেছি, রেজিস্টারে এন্ট্রি করবে। এদিকে রাজধানীর থানা, পুলিশ ফাঁড়ি, ডিসি অফিসগুলোতে এখন পর্যন্ত পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এসব স্থাপনার নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন রয়েছে। পুলিশের অনুপস্থিতিতে রাজধানীতে বাড়ছে নানান অপরাধ, তাই অবিলম্বে পুলিশকে থানায় ফিরে আসার আহ্বান দেশবাসীর। যত দ্রুত সম্ভব পুলিশকে যেভাবে হোক কাজে নিয়োজিত করানোর ব্যবস্থা করার দরকার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আজও রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে শিক্ষার্থীরা। সড়কে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে তাদেরও ব্যস্ততা। রাজধানীর মোড়ে মোড়ে রয়েছে শিক্ষার্থীরা, রোদ বৃষ্টি উপেক্ষা করেই সড়কের যান চলাচল নিয়ন্ত্রণে কাজ চেষ্টা করছে। নীতিমালাগুলো পরিপূর্ণভাবে না জানলেও যথাসম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পুলিশ না থাকায় আইন মানছেন না অনেকেই, অনেক বাস চালকও মানছেন না নির্দেশনা। মোটরসাইকেলের চালকরা বের হচ্ছেন হেলমেট ছাড়াই, তবে তাদেরকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের সহযোগিতা করছেন বেশিরভাগ সাধারণ মানুষও। ছোট গাড়িগুলোকে আমরা বাম পাশ দিয়ে ক্রস করাচ্ছি, আর আমরা বড় গাড়িগুলোকে ডান পাশ দিয়ে ক্রস করাচ্ছি। সাথে আমরা এনশিওর করতেছি হচ্ছে গাড়িগুলোর থেকে মোটরসাইকেলে হেলমেট ইউজ করতেছে কিনা, দুটায় ইভেন দুইজনের বেশি আছে কিনা। লাইসেন্স না থাকলে তাদের গাড়িগুলো হচ্ছে আপাতত সাইডে এনে আমরা 7 বা 8 মিনিটের জন্য আটকায় রাখছি এবং বাকি গাড়িগুলোকে আমরা যাওয়ার সুযোগ করে দিচ্ছি এবং পরবর্তীতে যেন লাইসেন্স ছাড়া বের না হয় এর জন্য আমরা চেকিং দিচ্ছি। হয়তো থানায় পুলিশ আজকে থেকে আসতে পারে, কিন্তু রাস্তায় তারা থাকবে কিনা সেটা আমরা কনফার্ম না। আবারও যেতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে থাকবেন আরও 14 সদস্য। সম্ভাব্য নামগুলো হচ্ছে অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, আইনজীবী এবং পরিবেশ আন্দোলন কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান, আইনজীবী সারা হোসেন, মানবাধিকার কর্মী আদিলুর রহমান, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সামরিক বাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা ধীরাজ মালাকার, হেফাজতে ইসলামীর সাবেক নায়েবে আমির আফম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে বুধবার অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন AM আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি সহ বিতর্কিত সব বিচারপতির পদত্যাগের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রোববার থেকে উচ্চ আদালতের কার্যক্রম শুরুর দাবিও জানান তিনি। ছাত্রদের দাবির সাথে একমত পোষণ করেন তিনি। সকালে সুপ্রিম কোর্ট বারে নিজ কক্ষে এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি বলেন, হঠাৎ আদালত কেন বন্ধ হলো তা কেউ জানে না। অবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম চালু করার দাবি জানান তিনি। যারা বিচার বিভাগের কলকাঠি নাড়তেন তাদের বিচারেরও দাবি তোলেন আইনজীবী সমিতির সভাপতি। আবার রাত্রেবেলা বলল অনির্দিষ্টকালের জন্য আবুল হোসেন বিতর্কিত অতিরিক্ত আওয়ামী লীগ রাজনৈতিক বিচার যারা করেছেন হাইকোর্টের অতিরিক্ত বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে আগামী রোববার যেন আমাদের দাবি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আপিল ডিভিশন যেন চালু হয়। স্বৈরাচার ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই তিনি একথা বলেন। স্বৈরাচারের পতনের পর সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অলি আহমদ। বলেন, উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে এলডিপি চেয়ারম্যান বলেন, ছাত্র আন্দোলনে আহতদের পরিবারকে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা একটা পর্যায়ে পৌঁছেছি। নবনিযুক্ত যারা সরকার আজকে হবেন তাদের প্রতি আমাদের কতগুলি বিশেষ বিশেষ আবেদন রয়েছে। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। কোনো অভিযুক্ত ব্যক্তি যেন পলায়ন করতে না পারে বা অপরাধের অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে কঠোরভাবে। হামলা এড়াতে সারা দেশের মন্দির ও উপাসনালয়গুলোতে পাহারা দিচ্ছে জামায়াত শিবিরের কর্মীরা, জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর তিনি একথা জানান। জামায়াতের আমির বলেন, পুলিশ বেআইনিভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছে। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন শফিকুর রহমান। সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপচেষ্টা করছে। বিজয় যাতে নষ্ট না হয় এজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। প্রত্যেকটা মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে এবং আমরা বলে দিয়েছি কোনো দুর্বৃত্ত যদি এই ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবা, কোনো ছাড় দেবা। কিন্তু এখন তো জনগণের যে সরকার চলতেছে কিভাবে চলছে আপনারা বুঝতেই পারছেন। আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি দ্রুত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায়। দর্শক, আবারও যেতে চাই বঙ্গভবনের সামনে। সেখানে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন, তার সাথে কথা বলতে চাই। স্বপন, অনুষ্ঠানের অতিথি হিসেবে কারা নিমন্ত্রণ পেয়েছেন এবং কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছু জানতে পারলেন কিনা আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনি জানেন যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার 8:30টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে, সেই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে গাড়ি ঢুকছে এখানে। আমরা যতটুকু জেনেছি যে 400 জনের মতো আপনার এখানে অতিথি থাকবে আজকে বঙ্গভবনের এই শপথ অনুষ্ঠানে। এরই মধ্যে কিন্তু আপনার যানজটের মতো লেগে গেছে বঙ্গভবনে ঢোকার জন্য। আমি সাদা একটি গাড়ি যেটি দেখছি সেখানে দেখেছিলাম মোশারেফা মিশু, যিনি রাজনীতিবিদ। এরকম এই যে শপথ অনুষ্ঠানে এখানে অতিথি হিসেবে যারা আমরা জানতে পারছি তাদের মধ্যে আপনার বিভিন্ন পেশাজীবী সব ধরনের বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপির নেতা, রাজশাহীর সাবেক মেয়র ছিলেন মিনু, তাকে আমরা ঢুকতে দেখেছি। কামরুজ্জামান সহসভাপতি ছিলেন সাবেক নেতা, তাকে আমরা ঢুকতে দেখেছি। তো দেখতে পাচ্ছেন যে পিছনে যারা এই শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন তারা কিন্তু এখন ঢুকছেন। এখানে বিএনপির শীর্ষ নেতারা আছেন, বিএনপির নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ যারা নেতা তাদেরকে এই শপথ অনুষ্ঠানে ডাকা হয়েছে। জামায়াত ইসলামের শীর্ষ নেতা সহ যারা গুরুত্বপূর্ণ নেতা তারা এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে যতগুলো দল আছে তাদের যে শীর্ষ গুরুত্বপূর্ণ নেতা যারা আছেন তাদেরকে এখানে এই শপথ অনুষ্ঠানে তারা থাকছেন। আর বিশেষ করে যাদের কারণে আজকে অন্তর্বর্তী সরকার সেই ছাত্র নেতারা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা তারাও কিন্তু এখনো আসেননি। তারা একসাথে সমন্বিতভাবে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো তারা এখনো ঢোকেননি, তারাও থাকবেন এই শপথ অনুষ্ঠানে। সব মিলিয়ে বঙ্গভবন কিন্তু প্রস্তুত শপথ অনুষ্ঠানের জন্য। আমি সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে খবর নিয়েছি, সেখানে আমি যতটুকু জানতে পেরেছি যে 15 জন উপদেষ্টার জন্য যে 15টি গাড়ি প্রস্তুত রাখা ছিল সেই গাড়িগুলো কিছুক্ষণ আগেই উপদেষ্টাদের যারা উপদেষ্টা হচ্ছেন তাদের বাড়ির দিকে রওনা করেছে বলে আমরা জানতে পেরেছি। এখন আসলে পুরো জাতিরই অপেক্ষা এই শপথ অনুষ্ঠানের জন্য। এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সেই সরকার দেশে যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেই পরিস্থিতি আস্তে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে বলে সবাই আশা করছে, পুরো জাতি আশা করছে। ধন্যবাদ আপনাকে। বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে। পণ্য আমদানি ও সরবরাহ অনেকটাই স্বাভাবিক আছে। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। দুপুরে শ্যামবাজারে ভোগ্যপণ্যের আড়ত পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। বলেন, সিন্ডিকেট ভাঙার সময় এখনই। পণ্য সরবরাহে চাঁদাবাজি সহ যেসব হিডেন চার্জ ছিল সেগুলো এখন আর দিতে হচ্ছে না। নতুন করে কেউ যেন আর চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় কিছু কিছু বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের ভূমিকাকে সাধুবাদ জানান তিনি। যমুনা টেলিভিশনের সহায়তায় সেনাবাহিনীর কাছে 2টি শটগান হস্তান্তর করল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের HSC এবং একাডেমিয়ার ও লেভেলের 2 শিক্ষার্থী। বুধবার রাতে হাতিরঝিল এলাকায় 2টি শটগান পায় তারা। রাষ্ট্রের সম্পদ যেন বেহাত না হয় সেজন্য শরণাপন্ন হন সেনাবাহিনীর। রাষ্ট্রের সংস্কারে সাধ্য অনুযায়ী এগিয়ে আসছেন সবাই। দেশ এখনো চলছে শিক্ষার্থীদের নেতৃত্বে, তাই সেই রাষ্ট্রের মেরামতে আবারও এগিয়ে এলো শিক্ষার্থীরাই। বুধবার রাত 8:30 নাগাদ হাতিরঝিলে পোড়া ধ্বংসস্তূপ দেখতে যায় ভিকারুন্নেসা নূন কলেজের HSC শিক্ষার্থী জান্নাত ও তার বন্ধু একাডেমিয়ার ও লেভেলের শিক্ষার্থী নাজিয়া। এ সময় তারা ধ্বংসাবশেষের পাশেই দেখতে পায় একটি বস্তা। খুলতেই মেলে 2টি শটগান। সেসব যেন দুষ্কৃতিকারীদের হাতে না যায় সেজন্যই নিয়ে যান বাড়িতে। কি 2টা ছেলে দেখলো, ওনারাও এটা নিতে চাচ্ছিল যে হয়তো বা আর্মির কাছেই দিবে। তো আমরা তো আর বুঝতেছিলাম না যে আমরা আসলে কাকে ট্রাস্ট করব। এই সিচুয়েশনে সবাই নিজেরটা দেখে, ওইটা আরেকজনের হাতে গেলে চাই তো তুমি কেন আনছো বা এটা কেন করছো। তো এটা নিয়ে সারা রাত খুব প্যানিক খাচ্ছিলাম। তারপর আঙ্কেল বললো যে আচ্ছা ঠিক আছে, এনেই যেহেতু ফেলছো কিছু তো একটা করতে হবে। তো তখন যমুনা টিভির সাথে কন্ট্যাক্ট করে তারপর আর্মিদের দেওয়ার জন্য এই ডিসিশনটা হয়েছে। অস্ত্রগুলো দেখে কিছুটা ভয় পেয়েছিল তাদের অভিভাবকরা। তারপরও দেশের সম্পদ সুরক্ষিত হাতে ফিরিয়ে দিতে যোগাযোগ করেন যমুনা টেলিভিশনের সাথে। এরপরই খবরটি জানানো হয় সেনাবাহিনীকে। প্রথমে আমার মনে হয়েছিল যে না, তারা ভুল করছে, কেন আনবো ধরলো। পরে আবার ভাবলাম যে এটা রাষ্ট্রের সম্পদ, যেহেতু তারা ডিউটি করছে হাতিরঝিলে, ডিউটি শেষে যেহেতু পাইছে, তাহলে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে তুলে দেওয়া উচিত। টেনশন তো অবশ্যই থাকবে, তা মনে হলো যে এটা রাষ্ট্রের জিনিস, রাষ্ট্রে ফেরত দেওয়া ভালো। 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিল আহমেদের হাতে তুলে দেওয়া হয় 2টি শটগান। ভবিষ্যতে আবারও কেউ অস্ত্র বা রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সচল ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে রাজনৈতিক নেতাদের সহায়তা চেয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময়ে এই আহ্বান জানান খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এর আগে 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর কুমিল্লার বিভিন্ন থানা ভাঙচুর, অগ্নিসংযোগ সহ লুট হয়েছে পুলিশের বেশ কিছু অস্ত্র। অবনতি দেখা দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ফলে 4 দিন ধরে বন্ধ থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পুনরায় সচল ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে রাজনৈতিক নেতাদের সহায়তা চান জেলা প্রশাসক। দেশব্যাপী অহিংসা প্রতিষ্ঠায় নকশিন্দিতে মিছিল ও শান্তি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। শিক্ষক সহ সাধারণ মানুষ মিছিলে অংশ নেয়।
দুপুরে নরসিংদীর মাধবদী এসপি ইনস্টিটিউট মাঠ থেকে বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং আনন্দ উদযাপন করে তারা। শান্তি সমাবেশে বক্তারা জানায়, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন নষ্ট না হয়। এ সময় সংখ্যালঘুদের বাড়ি, মন্দিরে হামলাসহ লুটপাটের ঘটনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর তরুণরা। তাদের ভালোবাসায় সিক্ত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণ করে নিতে বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ। প্রত্যাশা, বিভেদহীন এক নতুন বাংলাদেশ উপহার দেবেন এই নোবেলজয়ী। সকল প্রতীক্ষা শেষে বেলা 2টার দিকে ঢাকার আকাশে প্রবেশ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। এর ঠিক 13 মিনিট পর বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর 2 ঘন্টা আগে থেকেই ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিআইপি গেটে ভিড় করতে থাকে সাধারণ মানুষ। বিমানবন্দরের ভেতরের সকল আনুষ্ঠানিকতা শেষে ডক্টর ইউনূসের গাড়িবহর যখন বেরিয়ে আসে তখন হাত নেড়ে স্বাগত জানান সবাই। কারো হাতে ব্যানার, কারো হাতে ফুল, কারো মাথায় জাতীয় পতাকা। সবার চোখে মুখেই নতুন বাংলাদেশের স্বপ্ন। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু গোটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। এক্ষেত্রে আমরা ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের আইনি প্রক্রিয়া যেই ফাঁকফুকুরগুলো রয়ে গেছে, যেটার জন্য বারবার স্বৈর যেই ক্ষমতায় বসে সেই স্বৈরচারী হয়ে বেরোয়, এই ফাঁকফুকুরগুলো, আইনি যে ফাঁকফুকুরগুলো, এগুলো বন্ধ করতে হবে। সবার প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, মেধাই হবে একমাত্র যোগ্যতার মাপকাঠি। আমাদের দেশের রন্ধে রন্ধে, অর্থাৎ আমাদের শিরা উপশিরা থেকে শুরু করে আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ছড়াই গেছে। এই দুর্নীতি নির্মূল করতে হইলে আপনাদের একেবারে আপনার মহল্লা থেকে শুরু করে এটা শুদ্ধ করতে হইবে। ওনার কাছে প্রত্যাশা হচ্ছে যে আমরা যেই বিষয়টা নিয়ে আন্দোলন করছি, হ্যাঁ আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা বিষয় মানে সেক্টরে হচ্ছে দুর্নীতি, অন্যায়, এই বিষয়গুলো আছে। তো আমরা অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। তো ওই হিসাবে হচ্ছে এখন আমরা চাইতেছি যে ওনার ধারা, হ্যাঁ ওনার উপর আমাদের বিশ্বাস আছে, ওই হিসাবে আমরা চাইতেছি যে ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। নতুন এই বাংলাদেশে অপরাধীকে খুঁজে সময় নষ্ট করতে চান না কেউ। সবার দাবি কেউ যেন অপরাধ করারই সুযোগ না পান, সেই পরিকল্পনায় দেশ গড়তে হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকেশ্বরী মন্দির ও সংলগ্ন এলাকার নিরাপত্তার কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আজিমপুর ও আশপাশের এলাকায় নিরাপত্তায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছে। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন তারা। সেনাবাহিনীর এমন তৎপরতায় সন্তুষ্ট এলাকাবাসী। লেফটেন্যান্ট আশরাত বলেন, জনগণের জানমালের নিরাপত্তা সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবসময় জনগণের পাশে আছে সেনাবাহিনী। সেনাবাহিনীর নিরাপত্তায় খুলেছে ঢাকায় নিউ মার্কেট, তবে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। সকাল 10:30টার দিকে সেনাবাহিনীর টহল শুরু করে নিউ মার্কেটের সামনে। এতে অনেক ব্যবসায়ীর মনে স্বস্তি ফিরেছে। এ সময় ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান 30 ফিল্ড আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন। এদিকে ব্যবসায়ীরা জানান, দোকান এতদিন বন্ধ থাকায় বেচাকেনা ও অর্থনৈতিক সংকটে পড়েছে তারা। এদিকে অনেকদিন পরে মার্কেট খোলায় প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করছেন ক্রেতারা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।